সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে আ টপিকসটা নিয়ে আলোচনা করব, আজকের টপিকসটা ভেরি ইম্পোর্টেন্ট একটা টপিক। সেটা হলো রক্ত ও এর সঞ্চালন চ্যাপ্টার। এই চ্যাপ্টারে আমরা আজকে বইয়ের মধ্যে তোমাদের যে বিভিন্ন রাইটারের বই রয়েছে, এই বইয়ের মধ্যে যে অনুশীলনী প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো আমরা আজকে সমাধান করব। তাহলে আমরা শুরু করে দেই। তাহলে ১ম কোয়েশ্চেন আমরা যে দেখি যে ১ম কোয়েশ্চেনটা হলো মানব দেহের রক্ত সংবহনতন্ত্রের বর্ণনা করেন কোন বিজ্ঞানী? এটা আলিম স্যারের বইয়ে এই কোয়েশ্চেনটা করা হয়েছে। তোমরা জানো যে এটা হলো উইলিয়াম হার্ভে। উনি সর্বপ্রথম মানবদেহে রক্ত সংবহনতন্ত্রের বর্ণনা করেন। ২য় কোয়েশ্চেন, পরের কোয়েশ্চেন। সিলিয়াক ধমনী নিম্নের কোনটিতে রক্ত সরবরাহ করে না? কোয়েশ্চেনগুলো কিন্তু লক্ষ্য করবে। মেডিকেলে এই কোয়েশ্চেনগুলো একটু ভালো মানে বেশি আসে যে কোনটি নয়, কোনটি হয়, নিচের কোনটি সত্য নয়, নিচের কোনটি সত্য, এভাবে করে কোয়েশ্চেন আসে। তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে বৃক্ক। তাহলে আমরা যদি বলি তাহলে বৃক্কে রক্ত সরবরাহ করে কোন ধমনী? তাহলে উত্তর কি হবে? রেনাল ধমনী। ঠিক আছে? রেনাল ধমনী। তাহলে রেনাল ধমনী বৃক্কে রক্ত সরবরাহ করে। ওকে? আর বাকিগুলোতে সিলিয়াক ধমনী রক্ত সরবরাহ করে। ওকে? আচ্ছা, পরের প্রশ্ন। স্টেম কোষ কোথায় পাওয়া যায় বা কোথায় অবস্থিত? স্টেম কোষ বা স্টিম সেল, এটাকে আমরা ইংলিশে বলি স্টিম সেল। স্টেম কোষ বা এটাকে ইংলিশে আমরা বলি স্টিম সেল। স্টিম সেল। এটা কোথায় অবস্থিত? কোথায় পাওয়া যায়? তাহলে উত্তর হলো অস্থিমজ্জায় পাওয়া যায়। হ্যাঁ? অস্থিমজ্জার আরেকটা নাম হলো বোন ম্যারো। তোমরা জানো যে অস্থিমজ্জার আরেকটা নাম হলো বোন ম্যারো। বোন ম্যারো। বোন ম্যারো। তাহলে এই যে বোন ম্যারো, এই বোন ম্যারোতেই স্টেম কোষ পাওয়া যায় এবং স্টেম কোষের একটা বৈশিষ্ট্য হলো এই স্টেম কোষগুলো যেকোনো সময় যেকোনো কোষে পরিণত হতে পারে। এই স্টেম কোষগুলো আ সংখ্যা বৃদ্ধি করতে পারে। বুঝতে পেরেছ? তাহলে এই যে আমরা যে আ লোহিত এই যে বোন ম্যারোর মধ্যে বা অস্থিমজ্জার মধ্যে কি তৈরি হয়? রক্তকণিকা তৈরি হয়। তাহলে অস্থিমজ্জার মধ্যে কি তৈরি হয়? রক্তকণিকা তৈরি হয়। তাহলে এই যে রক্তকণিকাগুলো যে তৈরি হয়, এই রক্তকণিকাগুলো মূলত তৈরি হয় হলো এই স্টেম কোষ থেকে। ওকে? পরের প্রশ্ন। মোট দৈহিক ওজনের কত শতাংশ রক্ত থাকে? আমাদের টোটাল ওজনের কত পার্সেন্ট রক্ত থাকে? তাহলে উত্তর কত? ৭ থেকে ৮%। ওকে? আচ্ছা। এরপর আসো, নিম্নের কোনটি মানুষের রক্তের বৈশিষ্ট্য নয়? তাহলে কোনটা বৈশিষ্ট্য না? তাহলে উত্তর দেখো, রক্তে নিউক্লিয়াস সম্বলিত অণুচক্রিকা থাকে। তাহলে এটা না। কেন না? কারণ অণুচক্রিকাতে নিউক্লিয়াস থাকে না। তাহলে মনে রাখবে তোমরা, লোহিত রক্তকণিকা এবং অণুচক্রিকা। লোহিত রক্তকণিকা, রক্তকণিকা এবং অণুচক্রিকা প্লাস অণুচক্রিকা। ওকে? এইখানে কোনো নিউক্লিয়াস থাকে না। ঠিক আছে? তাহলে লোহিত রক্তকণিকা এবং অণুচক্রিকাতে কোনো নিউক্লিয়াস থাকে না। ঠিক আছে? তাহলে নিউক্লিয়াসবিহীন। 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 তাহলে আমি যদি এখন বলি শ্বেত রক্তকণিকাতে তাহলে নিউক্লিয়াস থাকবে কিনা? তাহলে শ্বেত রক্তকণিকাতে নিউক্লিয়াস থাকবে। ঠিক আছে? আর বাকিগুলো তো রক্তের বৈশিষ্ট্য, এগুলো তোমরা জানো। পরের কোয়েশ্চেন। কোনটি মানবদেহের রক্ত ও রক্ত সংবহনতন্ত্রের জন্য সঠিক নয়? সঠিক নয়। তাহলে কোনটা সঠিক না? দেখো, ইউসিনোফিলের দানাগুলো ক্ষারশক্ত হয়ে নীল বর্ণ ধারণ করে। এটা সত্য নয়। কেন? কারণ নীল বর্ণ না, এটা মূলত হবে লাল বর্ণ ধারণ করে। লাল বর্ণ। ওকে? এছাড়া বাকি যেগুলো আছে যেমন নিউট্রোফিল, 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 তারপর ইউসিনোফিল তো গেল, বেজোফিল আছে না? বেজোফিল। এগুলো কি বর্ণ ধারণ করে? যেমন নিউট্রোফিল, এটা নিউট্রোফিল নামটা মনে রাখতে পারো। নিউট্রাল মানে হলো বর্ণ নিরপেক্ষ। বর্ণ নিরপেক্ষ। ইউসিনোফিল লাল বর্ণ আর বেজোফিল, এই বেজোফিলটাই হলো নীল বর্ণ। এই বেজোফিলটাই হলো নীল বর্ণ। নীল বর্ণ। তাহলে নীল বর্ণ ধারণ করে। ঠিক আছে? তাহলে ইউসিনোফিল, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেজোফিল। তাহলে এগুলো নীল বর্ণ ধারণ করে এবং নিউট্রোফিল, ইউসিনোফিল, বেজোফিল এই ৩ টা হলো শ্বেত রক্তকণিকার কোনটা?
দানাদার শ্বেত রক্তকণিকা। তাহলে এগুলোকে এই তিনটাকে আমরা একসাথে বলছি দানাদার শ্বেত রক্তকণিকা, দানাদার বা গ্রানুলোসাইট, গ্রানুলোসাইট। ঠিক আছে, গ্রানুলোসাইট শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা। ওকে, আচ্ছা, এরপরে কোশ্চেন, নিচের কোনটি সঠিক? তাহলে কোনটা সঠিক? লোহিত রক্তকণিকার ভেতরে হিমোগ্লোবিন শরীরের সবখানে অক্সিজেন পরিবহন করে, এটা তো সত্য কথা। আর বাকিগুলো দেখো, রক্তরস কলা থেকে বর্জ্য দ্রব্য বের করে রেচনের জন্য যকৃতে নিয়ে যায়, এটা সঠিক না। পূর্ণবয়স্ক মানুষের দেহে প্রতি ঘন মিলিলিটার রক্তে রক্ত কণিকার সংখ্যা হচ্ছে 70 লক্ষ, নো। মনোসাইট অ্যান্টিবডি উৎপন্ন করে, লিম্ফোসাইট অ্যান্টিবডি উৎপন্ন করে, তাই না? এগুলো মিথ্যা। নিম্নের কোন তথ্যটি সঠিক নয়? তাহলে কোনটা সঠিক নয় আমরা দেখি। রক্তে থ্রম্বোপ্লাস্টিন থেকে থ্রম্বিন তৈরি হয়, ঠিক আছে, এটা সঠিক না। কেন? কারণ তোমরা জানো যে যখন রক্ততন্ত্র আমরা পড়বো, প্রথ্রম্বিন থেকে থ্রম্বিন তৈরি হয়, প্রথ্রম্বিন থেকে থ্রম্বিন তৈরি হয়, প্রথ্রম্বিন থেকে থ্রম্বিন তৈরি হয়। এখন এই যে প্রথ্রম্বিন থেকে থ্রম্বিন তৈরি হয়, এই তৈরি হতে এখানে যে উপাদানটা কাজ করে সেটার নাম হলো থ্রম্বোপ্লাস্টিন, থ্রম্বোপ্লাস্টিন, থ্রম্বোপ্লাস্টিন এখানে কাজ করে। এখন কোশ্চেন হলো থ্রম্বোপ্লাস্টিন আবার কোথা থেকে আসে? তোমরা জানো যে থ্রম্বোসাইট, থ্রম্বোসাইট এটার বাংলা নাম কি? অণুচক্রিকা। তাহলে অণুচক্রিকা থেকে এই থ্রম্বোপ্লাস্টিন, এই পদার্থটা আসে এবং এই থ্রম্বোপ্লাস্টিনের কাজ হলো প্রথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করা। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে এই জন্য এটা সঠিক নয়। নিম্নের কোনটি সঠিক নয়? আবার ওই একই টাইপের কোশ্চেন। তাহলে দেখি, কার্ডিয়াক চক্রের সময়কাল হৃৎপিণ্ডের স্পন্দনের সমানুপাতিক। এটা উত্তর হবে নট সমানুপাতিক, এটা হবে ব্যস্তানুপাতিক। এই সমানুপাতিকের জায়গায় হবে ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক। আর বাকিগুলো সত্য, তাই না? শিরায় রক্তচাপ কম থাকে, লসিকাদের বিভিন্ন স্থানে রক্তের পরিবর্তন হিসেবে কাজ করে, কৌশিক জালিকা থেকে শিরার উৎপত্তি হয়, এগুলো তো সত্য। পাইরোজেন কি জাতীয় পদার্থ? পরের কোশ্চেন। পাইরোজেন হলো শর্করা জাতীয় পদার্থ এবং এই পাইরোজেনের উপস্থিতিতে শরীরে জ্বর হয়, জ্বর হয়। ঠিক আছে, পরের কোশ্চেন, নিম্নের কোনটি সঠিক? তাহলে দেখো, স্ট্রোক হচ্ছে রক্তচাপ জনিত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের জটিলতা। তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের জটিলতার মধ্যে রয়েছে স্ট্রোক, এটা সঠিক। আর বাকিগুলো তো মিথ্যা। কেন মিথ্যা? বেজোফিল অ্যান্টিবডি উৎপন্ন করে না, বেজোফিল অ্যান্টিবডি উৎপন্ন করে না। বেজোফিল কি উৎপন্ন করে? হেপারিন এবং হিস্টামিন, তাই না? তাহলে বেজোফিল কি উৎপন্ন করে? হেপারিন, হিস্টামিন, হেপারিন প্লাস হিস্টামিন, রাইট? আচ্ছা, রক্তের প্রায় 54% তরল বা প্লাজমা, নো। রক্তের প্রায় 55% তরল বা প্লাজমা, আর হলো বাকি 45% হলো রক্তকণিকা। লোহিত রক্তকণিকা রক্তের তরলতা রক্ষা করে, নো। এটা হলো তরল বা প্লাজমা যেটা, সেটাই তরলতা রক্ষা করে। ওকে, নিম্নের কোন তথ্যটি সঠিক নয়? আবার সেই কোশ্চেন, সঠিক নয় কোনটি? তাহলে দেখো, হৃৎপিণ্ডের বাম অলিন্দ থেকে পালমোনারি ধমনী উৎপন্ন হয়, এটা সঠিক নয়, রাইট? আমি যদি এই ছবিটা একটু তোমাকে বোঝানোর জন্য আঁকি, একটা হৃৎপিণ্ডের ছবি আঁকি, তাহলে তোমাদের জন্য বিষয়টা ক্লিয়ার হবে। হ্যাঁ, ওকে, ওকে। এটা হলো সুপিরিয়র ভেনা কাভা, হ্যাঁ, এটা হলো ইনফিরিয়র ভেনা কাভা, ঠিক আছে? এটা হলো রাইট অ্যাট্রিয়াম, এটা হলো রাইট অ্যাট্রিয়াম, এটা হলো রাইট ভেন্ট্রিকল, এটা হলো লেফট অ্যাট্রিয়াম, এটা হলো লেফট ভেন্ট্রিকল। ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়, ঠিক আছে? আচ্ছা, এখানে যে রক্তনালীটা দেখতে পাচ্ছ, এই যে রক্তনালীটা দেখতে পাচ্ছ, এই যে এটা,
এই যে রক্তনালী, এই যে এখানে যে রক্তনালীটা দেখতে পাচ্ছ, এই রক্তনালীটার নাম হলো পালমোনারি ধমনী। হ্যাঁ, তাহলে এটার নাম হলো পালমোনারি ধমনী। ওকে, আচ্ছা। আর এখানে যে রক্তনালীটা দেখতে পাচ্ছ, এই যে এখানে যে রক্তনালী, এই যে এটা, এই যে রক্তনালীটা দেখতে পাচ্ছ, এটার নাম হলো অ্যাওর্টা বা মহাধমনী। আমরা যদি বাংলায় বলি মহাধমনী। ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা জিনিস বলে দেই এখানে। সেটা হলো যে এই যে ডান অলিন্দ এবং ডান নিলয় এর মাঝখানে কপাটিকা থাকে। এই কপাটিকার নাম হলো ট্রাইকাসপিড কপাটিকা। ট্রাইকাসপিড, কাসপিড, ট্রাইকাসপিড কপাটিকা। ওকে? আচ্ছা। আর এই যে বাম অলিন্দ এবং বাম নিলয় এর মাঝখানে যে কপাটিকা থাকে, এই কপাটিকাটার নাম হলো বাইকাসপিড কপাটিকা। বাইকাসপিড বা আরেকটা নাম আছে, সেটা হলো মাইট্রাল, মাইট্রাল কপাটিকা। তাহলে আমি যদি বলি মাইট্রাল কপাটিকা কোথায় থাকে? বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানে থাকে, রাইট? আচ্ছা। আর এই যে ডান নিলয় এবং পালমোনারি ধমনী এর মাঝখানে একটা কপাটিকা থাকে। ডান নিলয় এবং পালমোনারি ধমনী এর মাঝখানে একটা কপাটিকা থাকে, যে এই সেই কপাটিকা। এই কপাটিকাটার নাম হলো সেমিলুনার কপাটিকা। সেমিলুনার, সেমিলুনার কপাটিকা। একইভাবে বাম অলিন্দ এবং মহাধমনী এর মাঝখানেও একটা কপাটিকা থাকে। এই কপাটিকাটার নামও হলো সেমিলুনার কপাটিকা। ঠিক আছে? তাহলে এখন আমি দেখো এখানে অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা পারবো। একটা হলো যে আমি যদি বলি যে পালমোনারি ধমনী কোথা থেকে উৎপত্তি লাভ করে? উত্তর হলো বাম নিলয় থেকে উৎপত্তি লাভ করে। একইভাবে আমি যদি বলি বলতো মহাধমনী কোথা থেকে উৎপত্তি লাভ করে? তখন উত্তর কি হবে? বাম নিলয় থেকে উৎপত্তি লাভ করে। তাহলে ডান নিলয় থেকে পালমোনারি ধমনী উৎপত্তি লাভ করে, বাম নিলয় থেকে মহাধমনী উৎপত্তি লাভ করে। ঠিক আছে? ক্লিয়ার? ওকে। তাহলে উত্তর কি দেখো? তাহলে দেখো সঠিক নয় কোনটি? হৃৎপিণ্ডের বাম অলিন্দ থেকে পালমোনারি ধমনী উৎপত্তি লাভ করে। তাহলে হৃৎপিণ্ডের বাম অলিন্দ থেকে অ্যাওর্টা বা মহাধমনী উৎপত্তি লাভ করে। আর ডান অলিন্দ থেকে পালমোনারি ধমনী উৎপত্তি লাভ করে। ঠিক আছে? আচ্ছা। আর এই যে সেমিলুনারের কথা বললাম না? এই সেমিলুনার কপাটিকার বাংলা নামই হলো অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। ইংলিশে বলা হয় সেমিলুনার, বাংলায় হলো অর্ধচন্দ্রাকৃতির। অর্ধচন্দ্রাকৃতির। ওকে? আচ্ছা। ও তারপর আরেকটা জিনিস বলে দেই। এই যে হুম, আচ্ছা। এটার নাম হলো পালমোনারি শিরা। হ্যাঁ? এটার নাম হলো পালমোনারি শিরা। এবং এই পালমোনারি শিরা অক্সিজেনযুক্ত রক্ত বহন করে। আর মনে রাখবে পালমোনারি ধমনী কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে। কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে। ঠিক আছে? ওকে। শিরার জন্য কোন তথ্যটি সঠিক নয়? সঠিক নয়। তাহলে কোনটা সঠিক নয় দেখো? প্রাচীর স্থিতিস্থাপক। কেন? কারণ প্রাচীর হলো ধমনীর স্থিতিস্থাপক, শিরার ক্ষেত্রে স্থিতিস্থাপক না। হুম? তাহলে ধমনী এবং শিরা, এই কোশ্চেনটা করা হয়েছে ধমনী এবং শিরার পার্থক্য থেকে। তাহলে শিরার ক্ষেত্রে লুমেন বড়, ধমনীর লুমেন ছোট। লুমেন মানে হলো ছিদ্র। যেমন ধরো এটা একটা রক্তনালী আর এটা মনে করো আরেকটা রক্তনালী। হুম? তাহলে লুমেন বলতে এই যে ছিদ্র দেখাচ্ছে, এই ছিদ্রটার নাম হলো লুমেন। তাহলে শিরার ক্ষেত্রে এই ছিদ্রটা থাকে বড় আর ধমনীর ক্ষেত্রে লুমেন থাকে হলো ছোট। ঠিক আছে? তারপর দেখো সাধারণত কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তদের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে বহন করে নিয়ে আসে হলো শিরা। নরমাল কথা। কিন্তু ব্যতিক্রম হলো পালমোনারি শিরা, যেটা অক্সিজেনযুক্ত রক্ত বহন করে। শিরার প্রাচীর ৩ স্তর বিশিষ্ট, একই ভাবে ধমনীর প্রাচীরও ৩ স্তর বিশিষ্ট। ঠিক আছে? ওকে। পূর্ণবয়স্ক মানুষের হৃৎপিণ্ড স্বাভাবিক অবস্থায় দিনে কত লিটার রক্ত সঞ্চালন করে? প্রায় ১৪০০ লিটার রক্ত সংবহন করে। বাবা ও মা উভয়ের রক্তের গ্রুপ এবি হলে সন্তানের রক্তের গ্রুপ এবি হওয়ার সম্ভাবনা কতটুকু? প্রায় 50%। হেপাটিক পোর্টাল শিরা যকৃতের কত শতাংশ রক্ত পরিবহন করে? প্রায় 75% রক্ত হেপাটিক পোর্টাল শিরা যকৃতে রক্ত পরিবহন করে।
ওকে, হেপাটিক পোর্টাল শিরা। হেপাটিক মানেই মনে রাখবে, হেপাটিক মানেই হলো যকৃত। যকৃত। হেপাটিক মানেই হলো যকৃত। মনে করো এটা হলো আমাদের অন্ননালী, এটা হলো পাকস্থলী, আর এটা মনে করো ক্ষুদ্রান্ত। ঠিক আছে? তাহলে এই যে ক্ষুদ্রান্ত থেকে যকৃতের কাছে যে রক্তনালী যাবে, এটা মনে করো যকৃত, হ্যাঁ? তাহলে এই যে যকৃতের কাছে যে রক্তনালীটা যায়, এই যে রক্তনালী, এই রক্তনালীর নামই হলো হেপাটিক পোর্টাল শিরা। এই রক্তনালীর নাম হলো হেপাটিক পোর্টাল শিরা। পোর্টাল শিরা। ঠিক আছে? ওকে। একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কি পরিমাণ রক্ত থাকে? এটা তোমরা জানো, বইয়ের মধ্যে লিখা আছে ৫ থেকে ৬ লিটার রক্ত থাকে। একজন মানুষের ওজন যদি ৮০ কেজি হয় তাহলে তার রক্তের পরিমাণ কত লিটার থাকে? তাহলে আমরা বলেছি মানুষের মোট ওজনের প্রায় ৬ থেকে ৭% রক্ত থাকে। রক্ত থাকে। তাই না? তো তাহলে কারো যদি ৮০ কেজি হয় তাহলে ৮০-র ৭% বা ৬% করলে মোটামুটি কত আসে উত্তর? ৬ লিটার। ঠিক আছে? পরের কোয়েশ্চেন, রক্তের পিএইচ নির্ভর করে কোনটির উপরে? পিএইচ। তাহলে পিএইচটা ডিপেন্ড করবে হলো বাফারের উপরে, বাফার। বিশ্বব্যাপী রক্তশূন্যতার প্রধানতম কারণ কি? রক্তশূন্যতার বিভিন্ন রকমের কারণ রয়েছে। রক্তশূন্যতা মানে হলো রক্তে যদি হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় তখন তাকে বলছি আমরা রক্তশূন্যতা। কারণ রক্তশূন্যতার বিভিন্ন কারণ হতে পারে। একটা হলো ধরো তোমার অ্যাক্সিডেন্ট হলো। অ্যাক্সিডেন্ট যদি হয় তাহলে তোমার শরীর থেকে রক্ত বের হয়ে যাবে। তাই না? এটা একটা কারণ হতে পারে। এছাড়া রক্ত তৈরি যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো যদি না থাকে তাহলে সে কারণে রক্তশূন্যতা হতে পারে। যেমন রক্ত তৈরির উপাদানের মধ্যে একটা হলো আয়রন। ঠিক আছে? আয়রন, তারপর হলো বিলিরুবিন বা প্রোটিন, এই জিনিসগুলো হলো রক্ত তৈরির উপাদান। তোমরা জানো যে হিমোগ্লোবিন নামে একটা কথা আছে। হিমোগ্লোবিনকে যদি ভাঙা হয় তাহলে ২ টা ওয়ার্ড পাওয়া যায়, তাই না? হিমোগ্লোবিন। আমি হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন এই জিনিসটাকে আমি ভাঙলাম। তাহলে হিমোগ্লোবিনকে ভাঙলে আমরা ২ টা উপাদান পাই। একটা হলো হিম, যেটার বাংলা নাম হলো আয়রন, আর আরেকটা হলো গ্লোবিন। এই গ্লোবিনটাই হলো রক্তের প্রোটিন। তাহলে রক্তের মধ্যে প্রোটিনও থাকে। ঠিক আছে? হিম এবং গ্লোবিন। হুম? এখন হিম এটা আবার ২ টা জিনিস দিয়ে তৈরি। আমি যদি হিমটা আরো সুন্দর করে লিখি, হিম এটা ২ টা জিনিস দিয়ে তৈরি। একটা হলো আয়রন, আরেকটা হলো বিলিভারডিন। আয়রন আর হলো বিলিভারডিন। বিলিভারডিন। এই ২ টা জিনিস দিয়ে তৈরি। তার মানে আমরা বলতে পারি যে এই যে আয়রন, ওকে? এবং এই যে প্রোটিন, এগুলোর যদি অভাব হয় তাহলে রক্তশূন্যতা হবে। ওকে? তাহলে দেখো, বিশ্বব্যাপী রক্তশূন্যতার অন্যতম একটা কারণ হলো লৌহ ঘাটতিজনিত। লৌহ মানে হলো আয়রন, আয়রনের ঘাটতিজনিত সমস্যা। এছাড়া ভিটামিন B12 যদি ঘাটতি থাকে ক্ষেত্রেও রক্তশূন্যতা হতে পারে। বাট বিশ্বব্যাপী রক্তশূন্যতার প্রধান কারণ হলো এই লৌহ ঘটিত সমস্যা। এজন্য যদি কারো রক্তশূন্যতা থাকে তাহলে সেক্ষেত্রে তার রক্তশূন্যতা রিকভার করার জন্য, রক্ত তৈরির জন্য আয়রন জাতীয় খাবার বারবার খেতে বা বেশি, বেশি খেতে পরামর্শ দেয়া হয়। পরের কোয়েশ্চেন, রক্তরসের অজৈব উপাদান কোনটি? তোমাদের বইয়ের মধ্যে দেখবে একটা ছক আছে, রক্তের ছক। রক্তকে ২ টা উপাদানে ভাগ করা হয়। রক্তরস, রক্তকণিকা। রক্তরসে আবার ২ ধরনের উপাদান রয়েছে। পানি, কঠিন পদার্থ। কঠিন পদার্থের আবার ৩ ধরনের উপাদান রয়েছে, অজৈব, জৈব এবং প্রোটিন নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। রাইট? তাহলে সেখান থেকে কোয়েশ্চেনটা করা হয়েছে অজৈব উপাদান কোনটি? তাহলে অজৈব উপাদানের মধ্যে বিভিন্ন রকমের যে আয়ন রয়েছে সেই আয়নগুলো হলো অজৈব উপাদানের মধ্যে রয়েছে। আয়োডিন, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এই জিনিসগুলো হলো অজৈব উপাদানের মধ্যে পড়বে। ওকে? পরের কোয়েশ্চেন, নিম্নের কোনটি প্লাজমা প্রোটিন নয়? প্লাজমা প্রোটিন নয়। ঠিক আছে? নয়। তাহলে প্লাজমা প্রোটিন নয়। প্লাজমা প্রোটিন মানে হলো রক্তরস। প্লাজমা প্রোটিনের আরেকটা নামই হলো রক্তরস প্রোটিন। রক্তরস প্রোটিন। রক্তরস প্রোটিন। তাহলে রক্তরস প্রোটিন নয় কোনটি? তাহলে উত্তর কি? টাইরোসিন। আর বাকিগুলো রক্তরস প্রোটিন। তাহলে আমরা রক্তরস প্রোটিনটা মনে রাখার জন্য একটা নিমোনিক ইউজ করি, সেটা হলো GPA5। GPA5। তাহলে GPA5 কোনটা দিয়ে কি হয় আমরা দেখি। জিতে হলো গ্লোবিউলিন, পিতে হলো প্রথ্রম্বিন, এতে হলো অ্যালবুমিন, 5 তে হলো ফিব্রিনোজেন।
ঠিক আছে? তাহলে এগুলো হলো রক্তরস প্রোটিন বা প্লাজমা প্রোটিন। এগুলোকে আমরা বলছি রক্তরস প্রোটিন বা প্লাজমা প্রোটিন এগুলো। ওকে? এগুলোর নামই হলো রক্তরস প্রোটিন বা প্লাজমা প্রোটিন। প্লাজমা প্রোটিন। ওকে? তাহলে এগুলো বাদ দিয়ে যেটা হবে সেটাই উত্তর। আচ্ছা, পরের প্রশ্ন। রক্তরসে যে সকল জৈব পদার্থ বিদ্যমান তার মধ্যে কিছু অপ্রোটিন নাইট্রোজেনযুক্ত মানে নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থ রয়েছে। এর মধ্যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ নয় কোনটি? কোশ্চেনটা হলো এটা। তাহলে লেসিথিন। হুম? আর বাকি যেগুলো আছে যেমন ক্রিয়েটিনিন, জ্যানথিন, হাইপোজ্যানথিন, হ্যাঁ? এই জিনিসগুলো হলো নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। ওকে? অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড এগুলো। পরের কোশ্চেন, মানবদেহে রক্তে রক্তরসের পরিমাণ কত বা হার কত? তাহলে রক্তের ২ টা উপাদান রয়েছে, রক্তরস এবং রক্ত কণিকা, রাইট? আচ্ছা। তাহলে রক্তের ২ টা উপাদান, তাই তো? রক্তের ২ টা উপাদান কি, কি? একটা হলো রক্তরস, রক্তরস বা ইংলিশে বলা হয় প্লাজমা যেটা হলো ৫৫%। আর একটা হলো রক্তকণিকা। হুম? রক্তকণিকা। রক্তকণিকা কত পার্সেন্ট? ৩৫%। ঠিক আছে? ওকে। পরের কোশ্চেন, মানবদেহের রক্তে রক্তরসের হার কত? ৫৫% অলরেডি বলেছি। রক্তের তরল অংশকে কি বলে? এটা তো আমরা অলরেডি বলেছি রক্তরস বা প্লাজমা। রক্তরসের আরেকটা নামই হলো প্লাজমা। ২ টা কথাই জানতে হবে আমাদের, বা প্লাজমা। ঠিক আছে? পরের কোশ্চেন, ব্লাড ম্যাট্রিক্স হিসেবে পরিচিত কোনটি? ব্লাড ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স মানে হলো তরল পদার্থ আর ব্লাড মানে তো রক্ত। তাহলে কোনটা হবে? প্লাজমা। একই কথা। হুম? পরের প্রশ্ন, থাইমাসের অনাক্রম্যতামূলক কাজের ভূমিকা সম্পর্কে বিবরণ দেন সর্বপ্রথম কোন বিজ্ঞানী? উত্তর হলো জ্যাকুইস মিলার। রক্তরসে নাইট্রোজেন ঘটিত অপ্রোটিন পদার্থ কোনটি? ওই যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ যেগুলো আমরা বলছিলাম সেটা। তাহলে কোনটা? ক্রিয়েটিনিন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, জ্যানথিন, হাইপোজ্যানথিন, তাই না? আমরা একটু আগেই এগুলো বলেছি। পূর্ণবয়স্ক মানুষের সমগ্র রক্তে কত গ্রাম লৌহ থাকে? এটা বইয়ের মধ্যে দেখবে লিখা আছে ৪ থেকে ৫ গ্রাম। অক্সিজেন পরিবহনে সহায়তাকারী রক্তকণিকার নাম কি? মানে কোন রক্তকণিকার মেইন কাজ হলো অক্সিজেন পরিবহন করে? উত্তর হলো এরিথ্রোসাইট বা বাংলায় বলা হয় লোহিত রক্তকণিকা। তাহলে আমরা যদি ৩ ধরনের রক্তকণিকার কথা বলি, তাহলে ৩ ধরনের রক্তকণিকার মধ্যে প্রথমে হলো লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা, রক্তকণিকা। তাহলে লোহিত রক্তকণিকার মেইন কাজ কি? লোহিত রক্তকণিকার মেইন কাজ হলো অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন করা। অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন, এটা হলো মেইন কাজ। ওকে? আচ্ছা। দেন হলো শ্বেত রক্তকণিকা। আচ্ছা, শ্বেত রক্তকণিকার মেইন কাজ কি? শ্বেত রক্তকণিকার মেইন কাজ কি? শ্বেত রক্তকণিকার মেইন কাজই হলো জীবাণু ধ্বংস। জীবাণু ধ্বংস। এই জীবাণু ধ্বংসের ক্ষেত্রে যদি কঠিন পদার্থ হয়, তাহলে কঠিন পদার্থে বা কঠিন জীবাণু ধ্বংস করার প্রক্রিয়াকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। আর তরল জাতীয় পদার্থকে ধ্বংস করার প্রক্রিয়াকে বলছি আমরা পিনোসাইটোসিস। ওকে? আচ্ছা। আর কি? অণুচক্রিকা। অণুচক্রিকা। তাহলে অণুচক্রিকার কাজ কি? রক্ত জমাট বাঁধতে সাহায্য করা। রক্ত জমাট বাঁধা। রক্ত জমাট বাঁধা। এই হলো রক্তের যে উপাদানগুলো, রক্তের যে কণিকা আছে, রক্তকণিকার মেইন যে ৩ টা কণিকা, এই ৩ টা কণিকার কাজ। ওকে? আচ্ছা। পরের প্রশ্ন, মানবদেহে লোহিত রক্তকণিকায় বিদ্যমান সামগ্রিক লৌহের পরিমাণ কত? সামগ্রিক লৌহের পরিমাণ হলো ২৫ গ্রাম। মানুষের প্রতি ১০০ মিলিলিটার রক্তে কত গ্রাম হিমোগ্লোবিন থাকে? প্রায় ১৬ গ্রাম হিমোগ্লোবিন থাকে। এগুলো এমসিকিউ টাইপের কোশ্চেন। নিচের কোন প্রাণীর লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে? নরমালি লোহিত রক্তকণিকার মধ্যে নিউক্লিয়াস থাকে না। কিন্তু উটের মধ্যে উটের মধ্যে লোহিত রক্তকণিকা বিদ্যমান থাকে। লোহিত রক্তকণিকার মধ্যে নিউক্লিয়াস থাকে। এছাড়া এছাড়া আর কোথায় থাকে নিউক্লিয়াস? যেমন ধরো যেকোনো কোষে, যেকোনো আ কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে।
কিন্তু লোহিত রক্তকণিকার মধ্যে নিউক্লিয়াস থাকে না। আর একটা কোষের নাম বলতে পারবা যেই কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে না? নিউক্লিয়াস থাকে না কোন কোষের মধ্যে? নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াস থাকে না। কোন কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে না? একটা তো হলো আরবিসি বা লোহিত রক্তকণিকা। আরেকটা কি? মনে পড়ে? ইয়েস, আরেকটা হলো সিব কোষ। তাহলে সিব কোষের মধ্যে কোনো নিউক্লিয়াস থাকবে না। ঠিক আছে? পরের কোশ্চেন। রক্তে লোহিত রক্তকণিকার আয়তন পরিমাপের শতকরা হিসাবকে কি বলে? তাহলে এটাকে বলছি আমরা হেমাটোক্রিট। কোন পদার্থের উপস্থিতির কারণে লোহিত রক্তকণিকা লাল বর্ণের হয়? খুবই সহজ একটা প্রশ্ন না? যে লোহিত রক্তকণিকা লাল বর্ণের কেন হয়? কারণ লোহিত রক্তকণিকার মধ্যে গুরুত্বপূর্ণ একটা উপাদান থাকে যাকে বলছি আমরা হিমোগ্লোবিন, এবং এই হিমোগ্লোবিনের সাথেই অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড কিন্তু যুক্ত হয়। তাহলে এই হিমোগ্লোবিনের সাথেই অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়। অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন নামক যৌগ তৈরি করে। অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন, অক্সি হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন, অক্সি হিমোগ্লোবিন নামক যৌগ তৈরি করে। আর কার্বন ডাই অক্সাইড হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে কার্বামিনো হিমোগ্লোবিন নামক যৌগ তৈরি করে। কার্বামিনো হিমোগ্লোবিন। কার্বামিনো হিমোগ্লোবিন যৌগ তৈরি করে, এবং অবশ্যই মনে রাখতে হবে এই যৌগগুলো এগুলো কিন্তু অস্থায়ী যৌগ। অস্থায়ী যৌগ। ওকে? অস্থায়ী যৌগ। ঠিক আছে? ওকে। পরের কোশ্চেন। লোহিত রক্তকণিকা সৃষ্টিতে ভূমিকা রাখে কোনটি? লোহিত রক্তকণিকা তৈরিতে। তাহলে কোনটা ভূমিকা রাখবে? ফলিক অ্যাসিড। তাই না? ভিটামিন বি টুয়েলভ, ফলিক অ্যাসিড, হ্যাঁ? এগুলো লোহিত রক্তকণিকা তৈরিতে ভূমিকা রাখে। নিম্নের কোন অঙ্গে লোহিত রক্তকণিকা ধ্বংস হয় বা লোহিত রক্তকণিকার কবরস্থান আমরা বলতে পারি? কোন অঙ্গকে? এই দুইটাকে, যকৃত এবং প্লীহাকে আমরা লোহিত রক্তকণিকার কবরস্থান বলতে পারি। এবং মজার ব্যাপার হলো যে এই যকৃত এবং প্লীহার মধ্যেই কিন্তু লোহিত রক্তকণিকা আবার তৈরিও হয়। একটা বাচ্চা যখন ভ্রূণ অবস্থায় থাকে, মায়ের পেটে অবস্থায় থাকে, তখন ওই বাচ্চার যকৃত এবং প্লীহার মধ্যে লোহিত রক্তকণিকা তৈরি হয়। কিন্তু ওই বাচ্চাটা যখন পৃথিবীতে আসে, যখন বড় হয়, তখন ওই যকৃত এবং প্লীহার মধ্যে লোহিত রক্তকণিকাগুলো ধ্বংস হয়। আমরা জানি লোহিত রক্তকণিকা ১২০ দিন পর্যন্ত বাঁচে। এই ১২০ দিন পর যখন মারা যায়, তখন মারা যাওয়ার পরে লোহিত রক্তকণিকাগুলো এই যকৃত এবং প্লীহার মধ্যে যায়, এবং যকৃত এবং প্লীহা করে কি এই লোহিত রক্তকণিকাগুলোকে ভেঙে ফেলে। ঠিক আছে? পরের প্রশ্ন। নিম্নের কোনটি প্লাজমা প্রোটিন নয়? অলরেডি আমরা এটা আলোচনা করেছি। GPA 5 দিয়ে আমরা মনে রেখেছিলাম। ঠিক আছে? তাহলে হবে টাইরোসিন। স্বাভাবিক পূর্ণবয়স্ক মহিলার প্রতি ১০০ ml রক্তে কত গ্রাম হিমোগ্লোবিন থাকে? ১৪ থেকে ১৭ গ্রাম মহিলাদের থাকে। হুম? মহিলাদের কিন্তু হিমোগ্লোবিনের পরিমাণ ছেলেদের চেয়ে কম থাকে। হুম? কোন কোষ বিভাজন পদ্ধতিতে আরবিসি তৈরি হয়? তাহলে আরবিসি তৈরি হয় মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে। হেপারিন থাকে শ্বেত রক্তকণিকার কোন অংশে? তাহলে এটা হলো শ্বেত রক্তকণিকার যে বিভিন্ন অংশগুলো, এগুলো থেকে কোশ্চেনটা করা হয়েছে। ওকে? তাহলে বেজোফিলের কাজ হলো হেপারিন এবং হিস্টামিন তৈরি করা। দুইটাই কিন্তু মনে রাখতে হবে। হেপারিন প্লাস হিস্টামিন। হেপারিন প্লাস হিস্টামিন। হিস্টামিন। এই দুইটা উপাদান তৈরি করে কে? বেজোফিল। তাহলে নিউট্রোফিল কি করে? তাহলে নিউট্রোফিলের কাজ হলো জীবাণু ধ্বংস। জীবাণু ধ্বংস। কোন প্রক্রিয়ায়? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়। এই কাজটা করে থাকে হলো নিউট্রোফিল। লিম্ফোসাইট কি করে? লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে। অ্যান্টিবডি। অ্যান্টিবডি। অ্যান্টিবডি তৈরি করে। আমি যদি আরো স্পেসিফিক করে বলি, কোন লিম্ফোসাইটটা অ্যান্টিবডি তৈরি করে? উত্তর হবে বি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট। এই বি লিম্ফোসাইটটাই অ্যান্টিবডি তৈরি করে। ঠিক আছে? আচ্ছা। বেজোফিলের কাজ তো আমরা অলরেডি বলেছি। আর ইউসিনোফিলের কাজ কি? ইউসিনোফিল অ্যালার্জি প্রতিরোধ করে। অ্যালার্জি। অ্যালার্জি প্রতিরোধ। ঠিক আছে? ওকে। পরের কোশ্চেন। আণুবীক্ষণিক সৈনিক বলা হয় কোনটিকে? তাহলে লিম্ফোসাইটকে বলা হয় আণুবীক্ষণিক সৈনিক, এবং আমরা অলরেডি বলেছি লিম্ফোসাইট করে কি? অ্যান্টিবডি তৈরি করে।
এবং তোমরা মনে রাখবে যে আমাদের শরীরে 5 ধরনের অ্যান্টিবডি রয়েছে। 5 ধরনের। এটা আমরা মনে রাখি হলো গ্যামেট দিয়ে, GAMED, গ্যামেট দিয়ে মনে রাখি। কি, কি অ্যান্টিবডি? 5 ধরনের IgG, IgA, IgM, IgE, IgD। এই হলো টোটাল 5 ধরনের লিম্ফোসাইট বা লিম্ফোসাইট অ্যান্টিবডি যে তৈরি করে, এই 5 ধরনের অ্যান্টিবডি। এই হলো অ্যান্টিবডি। এই অ্যান্টিবডিটা তৈরি করে কি? এই যে লিম্ফোসাইট, তাই না? পরের কোশ্চেন, স্বাভাবিক অবস্থায় রক্ত জমাট বন্ধ না হওয়ার জন্য দায়ী প্রোটিন কোথা থেকে নিঃসৃত হয়? মানে রক্ত জমাট বাঁধতে দিবে না, কোন উপাদানটা রক্ত জমাট বাঁধতে দেয় না বলো তো? হেপারিন, তাই না? তাহলে হেপারিন যে উপাদানটা রয়েছে, এই হেপারিন রক্ত জমাট বাঁধতে দেয় না। তাহলে বন্ধ না হওয়ার জন্য দায়ী প্রোটিন। তাহলে বন্ধ না হওয়ার জন্য দায়ী প্রোটিনের নাম কি? হেপারিন। এখন প্রশ্ন হলো, এই হেপারিন কোন কোষ থেকে তৈরি হয়? তাহলে কি হবে উত্তর? বেজোফিল, তাই না? তাহলে বেজোফিল কি করে? হেপারিন এবং হিস্টামিন তৈরি করে। হেপারিন প্লাস হিস্টামিন। ঠিক আছে? ক্লিয়ার? ওকে। পরের কোশ্চেন, ম্যাক্রোফেজের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? আচ্ছা, তাহলে কলায় অবস্থান করে। তাহলে ম্যাক্রোফেজ জিনিসটা কি? মনে করো এটা হলো একটা রক্তকণিকা, হ্যাঁ? রক্তনালী। এই রক্তনালীর মধ্যে আমরা জানি শ্বেত রক্তকণিকার মধ্যে এক ধরনের রক্তকণিকা রয়েছে যার নাম হলো মনোসাইট। মনোসাইট যখন রক্ত নালীর মধ্যে অবস্থান করে তখন তার নাম হয় মনোসাইট। কিন্তু এই মনোসাইট যখন রক্তনালী ভেদ করে কোষের চারপাশে এসে অবস্থান করে, ধরো এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, হ্যাঁ? এই কোষের চারপাশে এসে যখন এই মনোসাইটটা অবস্থান করে, তখন এই মনোসাইটের নাম হয়ে যায় ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ। তাহলে মনোসাইট যখন রক্তনালী ভেদ করে বাইরে চলে আসে, রক্তনালী থেকে বাইরে চলে আসে, তখন ওই মনোসাইটের নাম হয়ে যায় ম্যাক্রোফেজ। এই ম্যাক্রোফেজ যদি যকৃতের মধ্যে থাকে তখন তাকে বলা হয় কাফার কোষ। এই ম্যাক্রোফেজ যদি স্কিনের মধ্যে থাকে তাহলে তখন তার নাম হয়ে যায় ল্যাঙ্গারহ্যান্স সেল। এই ম্যাক্রোফেজ যদি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে থাকে তখন তার নাম হয়ে যায় মাইক্রোগ্লিয়া। এই ম্যাক্রোফেজ যদি ফুসফুসে থাকে তখন তার নাম হয়ে যায় অ্যালভিওলার ম্যাক্রোফেজ। বুঝতে পেরেছ? ওকে। স্মৃতিকোষ কোন ধরনের রক্তকণিকা? স্মৃতিকোষ কোথায় থাকে? এটা হলো লিম্ফোসাইটে থাকে। তাহলে আমরা জানি যে শ্বেত রক্তকণিকা 2 ধরনের, গ্রানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইট। এর মধ্যে গ্রানুলোসাইট বা দানাদার শ্বেত রক্তকণিকা আবার 3 ধরনের, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। আর অদানাদার শ্বেত রক্তকণিকা 2 ধরনের। কি, কি? মনোসাইট এবং লিম্ফোসাইট। এখন লিম্ফোসাইটের মধ্যে আবার 2 ধরনের লিম্ফোসাইট রয়েছে। একটা হলো বি আর একটা টি। এই টি লিম্ফোসাইটের মধ্যে রয়েছে কিছু স্মৃতিকোষ, ঠিক আছে? কিছু উম ন্যাচারাল কিলার সেল, এরকম বিভিন্ন রকমের কোষ রয়েছে। ওকে? পরের কোশ্চেন, শ্বেত রক্তকণিকার কাজ কোনটি? আমরা অলরেডি বলেছি শ্বেত রক্তকণিকার কাজ হলো হেপারিন উৎপন্ন করা। শ্বেত রক্তকণিকা কোনটা হেপারিন উৎপন্ন করে? বেজোফিল, যে সেও হেপারিন উৎপন্ন করে। রক্তে প্রবেশকৃত কৃমির লার্ভা এবং অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংস করে, যে অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে কোনটা? যার মানে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কিন্তু হলো ওই যে শ্বেত রক্তকণিকার যে কাজগুলো, এই কাজগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে উত্তর কি হবে? ইউসিনোফিল। আমরা অলরেডি বলেছি ইউসিনোফিলের কাজ হলো অ্যালার্জি প্রতিরোধ করা। ঠিক আছে? ওকে। পরের কোশ্চেন, কোন রক্তকণিকা দেহে অ্যান্টিবডি তৈরি করে? খুবই সহজ একটা কোশ্চেন। এটা একটু তোমরা চিন্তা করো তো। কি হবে এটার উত্তর? এটার উত্তর কি হবে? হুম? একটু চিন্তা করো। কি হবে এটার উত্তর? এটা কিন্তু খুবই সহজ একটা কোশ্চেন। তাই না?
তাহলে একটু চিন্তা করো তো। হুম, ওকে। তাহলে কি হবে? লিম্ফোসাইট। ওকে? আচ্ছা। নিম্নের কোনটি শরীরে অনুপ্রবেশকারী জীবাণুকে ধ্বংস করার প্রক্রিয়া? এটা কি হবে? তোমরা এখন একটু চিন্তা করে বলো। ভেরি গুড। তাহলে এটা হবে ফ্যাগোসাইটোসিস, তাই না? তাহলে কঠিন বস্তু ভক্ষণ করার প্রক্রিয়াকে বলা ফ্যাগোসাইটোসিস, আর তরল বস্তু ভক্ষণ করার প্রক্রিয়াকে বলছি আমরা পিরোসাইটোসিস। ওকে, পরের কোশ্চেন। শিশুদের রক্তে লিম্ফোসাইটের সংখ্যা বয়স্কদের তুলনায় বেশি থাকে। ঠিক আছে? কারণ লিম্ফোসাইটের কাজ হলো প্রতিরক্ষা দিবে। তাহলে শিশুদের প্রতিরক্ষা বেশি দরকার বয়স্কদের তুলনায়, রাইট? পরের কোশ্চেন। কোন কোষটি হেপারিন নিঃসরণ করে? অলরেডি আমরা কিন্তু আলোচনা করছি। ওকে? ওকে। তাহলে বেসোফিল আমরা কিন্তু এগুলো আলোচনা করেছি। এইজন্য এখন আমরা ডিটেইলস এ যাচ্ছি না। নিম্নের কোন শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াসটি ২ লোব বিশিষ্ট? তাহলে এটা হবে ইউসিনোফিল। হুম? যেমন নিউট্রোফিল, আমি যদি বলি নিউট্রোফিল এটা হলো ৩ লোব বিশিষ্ট। ৩ লোব। ৩ লোব বিশিষ্ট। নিউট্রোফিল হলো ৩ লোব বিশিষ্ট। আর ইউসিনোফিল হলো ২ লোব বিশিষ্ট। ঠিক আছে? ওকে, ওকে। তারপরে মানুষের রক্তে লোহিত এবং শ্বেত রক্তকণিকার অনুপাত কত? এটা একটু চিন্তা করে বলো তো। ওকে। তাহলে ৬০০:১। তার মানে আমাদের রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ বেশি শ্বেতকণিকার তুলনায়। হুম? কোন রক্তকণিকা হতে হিস্টামিন খরিত হয়? হেপারিন হিস্টামিন নিঃসরণ করে কোন রক্তকণিকা? অলরেডি আলোচনা করেছি। উত্তর হবে বেসোফিল। শ্বেত রক্তকণিকার আয়ুষ্কাল কত? এগুলো কিন্তু ইনফরমেটিভ জিনিস, হ্যাঁ? ১ থেকে ১৫ দিন। তার মানে রক্তকণিকাগুলো যেগুলো রয়েছে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকাগুলো, এগুলোর আয়ুষ্কালগুলো আমাদেরকে ভালো করে পড়তে হবে। এই আয়ুষ্কালগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন থাকে। কোন রক্তকণিকা রক্ত জমাট বাঁধতে বাধা দেয়? মাইন্ড ইট, রক্ত জমাট বাঁধতে দেয় না, মানে বাধা দিবে রক্ত যেন জমাট না বাঁধে। তাহলে কোনটা? হেপারিন, রাইট? ওকে। রক্তের শ্বেত রক্তকণিকার কাজ কি? আমরা কিন্তু অলরেডি এগুলো আলোচনা করেছি। তাহলে শ্বেতকণিকার কাজ কি হবে? বলো। ওকে। তাহলে কি হবে? রোগ জীবাণু ধ্বংস। অলরেডি আমরা কিন্তু বলেছি। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা কোনটার কি কাজ? আমরা কিন্তু অলরেডি বলেছি। কোন রক্তকণিকা হতে হিস্টামিন খরিত হয়? অলরেডি একটু আগে এই স্লাইডটা আমরা আলোচনা করেছি। বেসোফিল থেকে হেপারিন হিস্টামিন খরিত হয়। নিচের কোনটিকে দেহের ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক বলা হয়? লিউকোসাইট বা শ্বেত রক্তকণিকাকে ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকার, মানে প্রতিরক্ষা মানেই হলো শ্বেত রক্তকণিকা, সহজ কথা। হুম? কোন ধরনের শ্বেত রক্তকণিকা সবচেয়ে বেশি থাকে আমাদের দেহের মধ্যে? নিউট্রোফিলের সংখ্যা বেশি থাকে, কারণ নিউট্রোফিলের কাজই হলো জীবাণু ধ্বংস করা, মারামারি করা। এটা অলরেডি বলেছি আমরা। ইউসিনোফিলের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? ইউসিনোফিলের ক্ষেত্রে। তাহলে কি হবে? এটার উত্তর দেখো তো একটু। বলো। কি হবে বলো? ওকে। তাহলে
অম্লধর্মী। আর বাকিগুলো তো তোমরা জানো, এগুলো যেমন বর্ণ নিরপেক্ষ। ইউসিনোফিল তো আর বর্ণ নিরপেক্ষ না। ইউসিনোফিলের বর্ণ হলো লাল বর্ণ, তাই না? এটা আমরা একটু আগে বলেছি। তারপরে দেখো হিস্টামিন নিঃসরণ করে। ইউসিনোফিল হিস্টামিন নিঃসরণ করে? মোটেও না। ইউসিনোফিল অ্যালার্জি প্রতিরোধ করে। তাহলে হিস্টামিনকে নিঃসরণ করে, বেসোফিল নিঃসরণ করে, তাই না? ওকে। অ্যাগ্রানুলোসাইট কোনটি? অ্যাগ্রানুলোসাইট মানে হলো অদানাদার। নিচের কোনটি অদানাদার? অদানাদার, দানাদার। তাহলে কোনটা অদানাদার? তাহলে আমরা বলেছি অদানাদার দুইটা রয়েছে, একটা হলো মনোসাইট এবং আরেকটা কি লিম্ফোসাইট। মনোসাইট প্লাস লিম্ফোসাইট। লিম্ফোসাইট, ঠিক আছে? ওকে। কোনটি রক্তনালীর সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে? তাহলে রক্তপাত হ্রাস করা মানে কি? রক্ত জমাট বাঁধতে সাহায্য করা। তাহলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কে? থ্রম্বোসাইট। এবং থ্রম্বোসাইট থেকে এই যে সেরোটোনিন নামক যে পদার্থটা নিঃসরণ হয়, এই সেরোটোনিনই রক্ত নালীটাকে সংকোচন করে। ঠিক আছে? আচ্ছা, হেমোস্ট্যাটিক প্লাক গঠন করে কোনটি? এটার উত্তর কি হবে দেখো তো, একটু চিন্তা করে বলো তো। বলো, বলো কি হবে? হেমোস্ট্যাটিক প্লাক। আচ্ছা, এখানে ঘটনা যেটা ঘটে আমি তোমাকে সিম্পল ভাবে একটা এক্সাম্পল দেই। দেখো, মনে করো এটা হলো রক্তনালী, হ্যাঁ? এটা হলো রক্তনালী। রক্তনালী কোনো কারণে ছিঁড়ে গিয়েছে। রক্তনালী কোনো কারণে ছিঁড়ে গিয়েছে। তাহলে রক্তনালী ছিঁড়ে গেলে কি হবে? রক্তপাত হবে। এখন যখন রক্তপাত হবে, তখন এই যে রক্তনালীর মধ্যে যে অণুচক্রিকা থাকে, সেই অণুচক্রিকাগুলো করে কি জানো? এই যে অণুচক্রিকাগুলো, এগুলো এসে এরকম করে পাশাপাশি এসে মানববন্ধন করে। তাহলে এই যে পাশাপাশি এসে মানববন্ধন করলো, হুম? এই যে পাশাপাশি আসলো না? এই যে পাশাপাশি এসে তাহলে এই জায়গাটা কি করলো? ফিল আপ করে দিল না? ফিল আপ করে দিল। রক্ত কি আর বের হতে পারবে? পারবে না। তাহলে এই জিনিসটাকে আমরা সিম্পলি যদি বলি, এই জিনিসটাকে বলা হয় হিমোস্ট্যাটিক প্লাক। এই যে এটা হিমোস্ট্যাটিক প্লাক। হিমোস্ট্যাটিক, হিমোস্ট্যাটিক প্লাক। ঠিক আছে? ওকে। তাহলে কে করে? থ্রম্বোসাইট করে। থ্রম্বোসাইটের আরেকটা নাম কি? অণুচক্রিকা। ঠিক আছে? ওকে। পরিণত মানুষের প্রতি ঘন মিলিমিটার রক্তে অণুচক্রিকার সংখ্যা কত? ১.৫ থেকে ৪ লাখ, তোমরা জানো। অণুচক্রিকার গড় আয়ু কত? এগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসে ৩ থেকে ১০ দিন। হ্যাঁ? আর গাজী আজমল স্যারের বইয়ে ৫ থেকে ৯ দিন দেয়া আছে। এগুলো একটু ভ্যারি করে আরকি। রক্তবাহিকায় রক্তচঞ্চল ঘটানো পদ্ধতিকে কি বলে? এই যে রক্ত যে জমাট বেঁধে যাচ্ছে, এই রক্ত জমাট বাঁধাটা যদি রক্তনালীর মধ্যে হয়, রক্তবাহিকা বা রক্তনালীর মধ্যে যদি রক্ত জমাট বেঁধে যায়, তখন এই ঘটনাটাকে কি বলে? এটাকে বলা হয় আর্টেরিওস্ক্লেরোসিস। আর্টেরিও কথাটা আসে আর্টারি থেকে। আর্টারি মানে ধমনী। ঠিক আছে? রক্ত জমাট বাঁধার উপাদান কোনটি? তাহলে কোনটির কারণে রক্ত জমাট বাঁধে? সহজ কথা, থ্রম্বোসাইট বা অণুচক্রিকা। ঠিক আছে? ক্ষতস্থানে থ্রম্বোসাইটের ভাঙ্গনের ফলে কোন উৎসেচক বের হয়? তার নাম কি? তাহলে রক্ত জমাট বাঁধা যে উপাদানটা, তার নাম হলো কি? থ্রম্বোসাইট বা অণুচক্রিকা। এই অণুচক্রিকা থেকে থ্রম্বোপ্লাস্টিন নিঃসরণ হয়। তাহলে আমরা জানি, মনে করো এটা হলো সেই অণুচক্রিকা বা থ্রম্বোসাইট। থ্রম্বোসাইট বা অণুচক্রিকা। থ্রম্বোসাইট হলো ইংলিশ নাম, বাংলায় বলা হয় অণুচক্রিকা। এই থ্রম্বোসাইট বা অণুচক্রিকা থেকে এই থ্রম্বোপ্লাস্টিন নামক পদার্থ নিঃসরণ হয়, থ্রম্বোপ্লাস্টিন। এবং এই থ্রম্বোপ্লাস্টিনের কাজ কি? আমরা অলরেডি বলেছি। এই থ্রম্বোপ্লাস্টিন যেটা করে, এটা প্রথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে। প্রথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে এবং এই থ্রম্বিন পরবর্তীতে ফিব্রিনোজেনকে ফিব্রিন মনোমার এগুলোতে পরিণত করে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ঠিক আছে? পরের প্রশ্ন, রক্ত প্রবাহের সময় রক্ত জমাট না বাঁধার কারণ কি? এটা খুবই সহজ। এটা কি হবে? একটু চিন্তা করো তো। ওকে। তাহলে হেপারিনের উপস্থিতি, খুবই সহজ। নিম্নের কোনটি রক্ত জমাট বাঁধার মূল উপাদান নয়? তাহলে মনে রাখবে, রক্ত জমাট বাঁধার মোট উপাদান হলো ১৩টা। এর মধ্যে প্রধান উপাদান হলো ৪টা। তাহলে এই ৪টা উপাদান কি কি? এটা আমরা মনে রাখি। ফুল পরে থপাস করে, ফুল পরে থপাস করে,
ফপাস করে। এভাবে আমরা মনে রাখি। তাহলে ফুলতে কি হবে? ফুলতে হলো ফিব্রিনোজেন, পরেতে হলো প্রথ্রম্বিন, ফপাসে হলো থ্রম্বোপ্লাস্টিন, করেতে হলো ক্যালসিয়াম আয়ন। ঠিক আছে? তাহলে এগুলো হলো রক্ত জমাট বাঁধার প্রধান উপাদান। এগুলো হলো রক্ত জমাট বাঁধার প্রধান উপাদান। তাহলে প্রধান উপাদান কয়টা? 4 টা। আর মোট উপাদান কয়টা? 13 টা। ঠিক আছে? ওকে। তাহলে কোনটির রক্ত জমাট বাঁধতে দেয় না? অলরেডি এটা আলোচনা করেছি আমরা। হেপারিন রক্ত জমাট বাঁধতে দেয় না। জমাট বাঁধা রক্তের জলীয় অংশকে কি বলে? রক্ত যখন জমাট বেঁধে যায় তখন কিছু পদার্থ বের হয়ে আসে, তরল পদার্থ, সেটাকে বলছি আমরা সেরাম। উল্লেখিত কয়টি ফ্যাক্টর রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় অংশগ্রহণ করে? অলরেডি আমরা আলোচনা করেছি। মোট ফ্যাক্টর হলো 13 টা। রক্ত জমাট বাঁধার উপাদান কোনটি? এটাও অলরেডি আমরা আলোচনা করেছি, থ্রম্বোসাইট, এর আগের স্লাইডে। রক্ত জমাটের জন্য কোন উপাদানটির প্রয়োজন নেই? তার মানে রক্ত জমাট বাঁধার উপাদান বাদ দিয়ে এখানে যে উপাদানটা দেয়া আছে, যেমন ইনসুলিন দরকার হয় না। রক্ততঞ্চনে কোন ধাতব আয়ন অংশগ্রহণ করে? ফুল পরে থপাস করে তাহলে করেতে হলো ক্যালসিয়াম, তাহলে ক্যালসিয়াম অংশগ্রহণ করে। কোন গ্যাস রক্তনালী সংকোচনের জন্য সংকেত প্রদান করে? রক্তনালী সংকোচনের জন্য, তাহলে নাইট্রিক অক্সাইড। নিম্নে কোন আয়ন রক্ত জমাট বাঁধতে সহায়তা করে? অলরেডি আলোচনা করেছি, ক্যালসিয়াম আয়ন। রক্ততঞ্চনের জন্য নিচের কোনটি সঠিক? তাহলে সঠিক কোনটি দেখো, প্রথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে হলো থ্রম্বোপ্লাস্টিন। এগুলো আমরা অলরেডি বলেছি। ল্যাকটিয়াল কি? ল্যাকটিয়াল হলো এক ধরনের লসিকা। লসিকার বাংলা নাম, বাংলায় বলা হয় লসিকা, ইংলিশে বলা হয় ল্যাকটিয়াল। নিম্নে কোন তথ্যটি লসিকা তন্ত্র সম্পর্কে সত্য নয়? লসিকায় অনেক অণুচক্রিকা থাকে, লসিকায় কিন্তু অণুচক্রিকা থাকেই না, এই জন্য এটা সত্য নয়। লসিকা সম্বন্ধে কোনটি সত্য নয়? লসিকাতে অণুচক্রিকা থাকে, ওই একই কোশ্চেন। লসিকার আপেক্ষিক গুরুত্ব কত? এটা একটু মুখস্থ টাইপের জিনিস, 1.013। কোন উপাদানটি লসিকায় অনুপস্থিত? অলরেডি আমরা বলেছি, লসিকায় অণুচক্রিকা থাকে না। কোন উপাদানটি লসিকায় অনুপস্থিত? অলরেডি আলোচনা করা হয়েছে। ল্যাকটিয়াল কি? এক ধরনের লসিকা, এটাও আলোচনা করেছি অলরেডি আমরা। সেরোলজিতে রক্তের উপাদান নিয়ে অধ্যয়ন করা হয় কোনটি? সিরাম। হৃদপেশির ক্ষেত্রে কোনটি সঠিক? তাহলে সার্কোপ্লাজম অল্প পরিমাণ থাকে। বাইকাসপিড কপাটিকার অবস্থান কোথায়? বাইকাসপিড কপাটিকার আরেকটা নাম কি? মাইট্রাল কপাটিকা। তাহলে মাইট্রাল কপাটিকা কোথায় থাকে? মাইট্রাল বা বাইকাসপিড কোথায় থাকে? তার মানে বাম অলিন্দ এবং বাম নিলয়, এই দুইটার মাঝখানে থাকে। ওকে। কোনটি হৃৎপিণ্ডের অংশ? তাহলে হৃৎপিণ্ডে কোনটা থাকে? ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। আমরা জানি ইন্টারক্যালেটেড ডিস্ক, এটা হলো হৃৎপেশির অনন্য বৈশিষ্ট্য। মাইট্রাল ভালভের অবস্থান কোথায়? তাহলে যাহাই মাইট্রাল ভালভ তাহাই কিন্তু বাইকাসপিড ভালভ, বাইকাসপিড। ঠিক আছে? তাহলে বাম অলিন্দ এবং বাম নিলয়। মানুষের হৃৎপিণ্ডে ভেন্ট্রিকলের সিস্টলের নিচে কি পরিবর্তন ঘটবে? তাহলে মানুষের হৃৎপিণ্ডে যখন ভেন্ট্রিকলের সিস্টল হয়, সিস্টল মানে কি? হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টল, প্রসারণকে বলা হয় ডায়াস্টল। তাহলে যখন ভেন্ট্রিকলের সিস্টল হবে তখন সিমিলিনার কপাটিকাটা খুলে যাবে। কোন প্রাচীর সংকোচন প্রসারণে সক্রিয় ভূমিকা পালন করে? কোন প্রাচীর? হৃৎপিণ্ডের আমরা জানি 3টা প্রাচীর রয়েছে, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়াম। এর মধ্যে মায়োকার্ডিয়ামের কাজই হলো হৃৎপিণ্ডকে সংকোচন এবং প্রসারণে ভূমিকা পালন করা। আর এপিকার্ডিয়ামে চর্বি লাগানো থাকে। আর এন্ডোকার্ডিয়াম এটা হৃৎপিণ্ডকে বিভিন্ন যে 4টা প্রকোষ্ঠ রয়েছে এই 4টা প্রকোষ্ঠে ভাগ করে। ফোসা ওভালিস হৃৎপিণ্ডের কোথায় থাকে? এটা হৃৎপিণ্ডের আন্ত অলিন্দ পর্দায় থাকে। এটা মনে করো একটা হৃৎপিণ্ড, এটা যদি একটা হৃৎপিণ্ড হয়ে থাকে, তাহলে এই পর্দাটার নাম হলো আন্ত অলিন্দ পর্দা। এবং এই আন্ত অলিন্দ পর্দায় এরকম একটা গোল অংশ থাকে, একটা ফুটা থাকে, ছিদ্র থাকে, সেটাকে আমরা বলছি ফোসা ওভালিস। ওকে, তাহলে এটা হলো সেই আন্ত অলিন্দ পর্দা। আন্ত অলিন্দ পর্দা। ওকে, পরের কোশ্চেন, নিম্নে কোনটি হৃৎপিণ্ডকে বিভিন্ন প্রকোষ্ঠে বিভক্ত করে? অলরেডি আমরা বলেছি এন্ডোকার্ডিয়াম যেটা, এটা হৃৎপিণ্ডকে বিভিন্ন প্রকোষ্ঠে বিভক্ত করে। মাইট্রাল ভালভ কোথায় পাওয়া যায়? এটা অলরেডি আলোচনা করেছে, বাম অলিন্দ বাম নিলয়। হৃৎপেশির সংকোচনের কোন উপাদানটি কাজ করে? এটা আমরা বলেছি মায়োফাইব্রিল, এটা
কাজ করে। কোন ধমনীটির উৎপত্তি অ্যাওর্টা থেকে হয় না? তাহলে ডান সাধারণ ক্যারোটিড ধমনী, এটা অ্যাওর্টা থেকে হয় না। কোন তথ্যটি সঠিক নয়? মাইটাল কপাটিকা ডান অলিন্দ এবং ডান নিলয় সংযোগস্থলে থাকে। এটা মিথ্যা, কারণ মাইটাল কপাটিকা থাকে বাম অলিন্দ এবং বাম নিলয়ের সংযোগস্থলে। তাহলে এই যে কোন কপাটিকা কোথায় থাকে, এই কপাটিকাগুলোর অবস্থান থেকেও কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন ধমনী হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ করে? করোনারি ধমনী, তোমরা জানো। কোনটি হৃৎপিণ্ডের কপাটিকাগুলোকে আবৃত করে রাখে? এন্ডোকার্ডিয়াম। হৃৎপিণ্ডকে 4টা প্রকোষ্ঠে ভাগ করে। ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনীতে এবং অ্যাওর্টাতে রক্ত পরিচালিত করে কোনটি? সেমিলুনার কপাটিকা, ওই যে অর্ধচন্দ্রাকৃতির যে কপাটিকা সেটা। হৃৎপিণ্ডের কোন স্থানে সাইনোঅ্যাট্রিয়াল নোড অবস্থিত? সাইনোঅ্যাট্রিয়াল নোড মানে হলো এই যে হৃৎপিণ্ডে যে সংকোচন প্রসারণ হয়, এই সংকোচন প্রসারণ কেন হয়? সাইনোঅ্যাট্রিয়াল নোডের জন্য, তাই না? তাহলে সাইনোঅ্যাট্রিয়াল নোড থাকে এইখানে, আর এটার নাম হলো অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। এটার নাম হলো বান্ডেল অফ হিজ। এই বান্ডেল অফ হিজের 2টা ব্রাঞ্চ থাকে, একটা হলো বাম আর একটা হলো ডান। এই বাম এবং ডান ব্রাঞ্চ থেকে ছোট ছোট যে শাখা প্রশাখাগুলো বের হয়, এগুলোকে বলছি আমরা পার্কিনজি তন্তু। যেগুলো হলো পার্কিনজি তন্তু। ঠিক আছে? তাহলে সাইনোঅ্যাট্রিয়াল নোড কোথায় অবস্থিত দেখো? তাহলে কোথায় অবস্থিত? এই জিনিসটার নাম কি? রাইট অ্যাট্রিয়াম। তাহলে রাইট অ্যাট্রিয়ামে অবস্থিত বা ডান অলিদে অবস্থিত। ঠিক আছে? ইন্টারক্যালেটেড ডিস্ক, এটা একটু চিন্তা করে বলো তো, এটা কি হবে উত্তর? ওকে, তাহলে হৃৎপেশি আমরা একটু আগে বলেছি। কোন পেশিকে মায়োকার্ডিয়াম বলা হয়? হৃৎপেশি, হৃৎপেশির মধ্যে মায়োকার্ডিয়াম থাকে, তাই না? বাইকাসপিড কপাটিকা কোথায় থাকে? অলরেডি আলোচনা করেছি, বাম অলিন্দ বাম নিলয়ের মাঝখানে। সর্বপ্রথম কৃত্রিম হৃৎপিণ্ড আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? রবার্ট জার্ভিক। হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠযুক্ত। কোন প্রাণীর হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠযুক্ত? কুমিরের। নিম্নের কোন সংবহন মানুষে অনুপস্থিত? রেনাল পোর্টাল। রেনাল পোর্টাল মানুষের মধ্যে থাকে না। বাম নিলয়ে মহাধমনী, অঙ্গতন্ত্র, মহাশিরা, ডান অলিন্দ। ঠিক আছে? তাহলে এটাকে বলছি আমরা সিস্টেমিক, মানে এই অংশটাকে আমরা বলছি হলো সিস্টেমিক। এই যে এখান থেকে, এই যে এখান থেকে যে অংশটা শুরু হয়েছে এটাকে বলছি আমরা সিস্টেমিক রক্ত সংবহনতন্ত্র, আর এখান থেকে যে অংশগুলো শুরু হয় এটাকে বলছি আমরা পালমোনারি রক্ত সংবহনতন্ত্র। ঠিক আছে? কার্ডিয়াক চক্রের কোন দশায় প্রথম হৃদ শব্দ সৃষ্টি হয়? ভেন্ট্রিকলে যখন সিস্টল হয় তখনই প্রথম শব্দটা তৈরি হয়। কার্ডিয়াক চক্রে কোন দশার সময়কাল 0.1 সেকেন্ড? মনে রাখবে, পরীক্ষায় এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টাইপের কোশ্চেন যে অলিন্দের সিস্টল কত, অলিন্দের ডায়াস্টল কত, নিলয়ের সিস্টল কত, নিলয়ের ডায়াস্টল কত, কোনটা কত সেকেন্ড, এগুলো থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। তাহলে দেখো, কোন দশার সময়কাল 0.1 সেকেন্ড? তাহলে অলিন্দের যে সিস্টল, সিস্টলের সময়কাল হলো 0.1 সেকেন্ড। তাহলে অলিন্দের ডায়াস্টলের সময়কাল কত, এটা আমাদেরকে জানতে হবে। তাহলে অলিন্দের ডায়াস্টল, তাহলে অলিন্দের ডায়াস্টল কত? 0.7 সেকেন্ড। ঠিক আছে? তাহলে অলিন্দের ডায়াস্টল হলো 0.7 সেকেন্ড আর সিস্টল হলো 0.1 সেকেন্ড। এই হলো টোটাল 0.8 সেকেন্ড। 25 বছর বয়স্ক একজন ব্যক্তির হৃদস্পন্দন মিনিটে 80 বার হলো, তার কার্ডিয়াক চক্রের সময়কাল কত? তাহলে মিনিটে, মিনিটে মানে হলো 1 মিনিট। 1 মিনিট মানে কি? 60 সেকেন্ডে কত? 60 সেকেন্ডে কত? 80 বার। তাহলে 1 সেকেন্ডে কত? 80/60। তাহলে গুণটুন করলে কত হয়? 0.75 এতবার। নিলয়ের ডায়াস্টলের সময়কাল কত? দেখো 0.5 সেকেন্ড। তাহলে নিলয়ের সিস্টলের সময়কাল কত? আমি যদি বলি নিলয়ের সিস্টল, তাহলে নিলয়ের সিস্টল হলো 0.3 সেকেন্ড। এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ডান অলিন্দ প্রসারিত হলে অগ্রদেশীয় মহাশিরার মাধ্যমে দেহের সামনে অঞ্চল থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিচের কোন অলিন্দে ফিরে আসে? মনে রাখবে, যে কোনো কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তই প্রথমে ফিরে আসে হলো ডান অলিন্দে। তাহলে দেখো এই ছবিটা, এই যে রক্তগুলো দেখো কোথায় ফিরে আসছে, এই যে ডান অলিন্দে।
এই যে নিচে থেকেও এই যে ডান অলিন্দ, এই জিনিসটা হলো ডান অলিন্দ। নিম্নের কোনটি হৃৎপিণ্ডের নিলয়ের সিস্টলের সময়কাল? অলরেডি এটা আলোচনা করেছি, 0.3 সেকেন্ড। আর্চ অফ অ্যাওর্টা থেকে বের হয় না কোনটা? আর্চ অফ অ্যাওর্টা থেকে ব্রাঙ্কিয়াল ধমনী, আর বাকিগুলো বের হয়। ধমনী ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? এই কোশ্চেনটা করা হয়েছে ধমনী এবং শিরার পার্থক্য থেকে। তাহলে দেখো, আর বাকিগুলো হলো ধমনী ক্ষেত্রে প্রযোজ্য না, এটা হলো শিরার ক্ষেত্রে প্রযোজ্য। কোন দুটো শিরা মিলিত হয়ে ইনোমিডিয়েট শিরা গঠিত হয়? সাবক্লেভিয়ান শিরা। এটা ডান অলিন্দ ডান নিলয়ের মাঝখানে কোন কপাটিকা বা ভালভ থাকে? তোমরা জানো, ট্রাইকাসপিড কপাটিকা। নিচের কোনটি হৃৎপিণ্ডের সংকোচনের শক্তিকে বাড়ায়? অ্যাড্রেনালিন। এটা যদিও অন্য একটা চ্যাপ্টার কোশ্চেন। হৃদস্পন্দন অ্যাট্রিয়ামের সিস্টলের সময়কাল কত? 0.1 সেকেন্ড। আমরা অলরেডি এটা আলোচনা করেছি। মানুষের হৃৎপিণ্ডের একটি প্রকোষ্ঠ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ হতে? তাহলে এটা হবে ডান নিলয় থেকে, তাই না? নিম্নের কোন ক্রমটি সঠিক? দেখো, পালমোনারি শিরা, এই যে পালমোনারি শিরা, কোনটা পালমোনারি শিরা? যে এটা। তাহলে পালমোনারি শিরা থেকে তারপর বাম অলিন্দ, বাম অলিন্দ থেকে বাম নিলয়, বাম নিলয় থেকে মহাধমনী বা অ্যাওর্টা। এটাই সঠিক, তাই তো? মানুষের হৃৎপিণ্ডে ভেন্ট্রিকুলার সিস্টল হলে নিচের কি ঘটবে? সেমিনার কপাটিকা খুলে যাবে। সাইনোঅ্যাট্রিয়াল নোডের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? এটি, এর কার্যকারিতা যদি কমে যায় তাহলে ক্লান্তি এবং শ্বাসকষ্ট অনুভূত হয়, তাই না? সাইনোঅ্যাট্রিয়াল নোড থেকে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডে উদ্দীপনা পৌঁছাতে কতটুকু সময় লাগে? 0.1 সেকেন্ড, 0.16 সেকেন্ড। কোনটিকে মানুষের হৃৎপিণ্ডের পেসমেকার বলা হয়? সাইনোঅ্যাট্রিয়াল নোডকে পেসমেকার বলা হয়, তোমরা জানো। অ্যাড্রেনালিন হৃদস্পন্দনের হারকে বাড়ায়। হৃৎপিণ্ডে যেখানে স্পন্দন প্রবাহ উৎপন্ন হয়, মানে হৃৎপিণ্ডে কোন জায়গায়, যে সাইনোঅ্যাট্রিয়াল নোড যেটাকে আমরা বলছি, সেখানে হৃৎপিণ্ডের প্রথম উদ্দীপনাটা তৈরি হয়। সংরক্ষিত ছন্দ নিয়ামক বলা হয় এই জন্যই সাইনোঅ্যাট্রিয়াল নোডকে, এভি নোডকে সংরক্ষিত ছন্দ নিয়ামক বলা হয়। নিচের কোন ক্রমটি সঠিক? সাইনোঅ্যাট্রিয়াল নোড থেকে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, সেখান থেকে বান্ডল অফ হিস, পারকিনজি তন্তু। আমরা একটু আগে এগুলো সলভ করেছি। পেসমেকার বলা হয় কোনটিকে? অলরেডি বলা হয়েছে। প্রাকৃতিক পেসমেকার কোনটি, মানে কোথায় থাকে? ডান অলিন্দে থাকে, আমরা বলেছি অলরেডি। কোনটির মাধ্যমে হৃদ উদ্দীপনা সবচেয়ে দ্রুত সঞ্চারিত হয়? পারকিনজি ফাইবারের মাধ্যমে। আয়তন রিসেপ্টর কোথায় অবস্থান করে? পালমোনারি শিরাতে আয়তন রিসেপ্টর অবস্থান করে। আর সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেশারের পার্থক্যকে বলা হয় পালস প্রেশার, এবং মানুষের পালস প্রেশার হলো 40 মিলিমিটার মার্কারি, এটাও একটু মনে রাখতে হবে। রক্তচাপ যদি সিস্টোলিক ডায়াস্টোলিক সবসময় পারদস্তম্ভের নিম্নে কোনটির চেয়ে বেশি হয় তাহলে উচ্চ রক্তচাপ বলা হয়। তাহলে সিস্টোলিক চাপ যদি 160 বা তার বেশি এবং ডায়াস্টোলিক চাপ যদি 90 বা তার বেশি হয় তাহলে তখন আমরা সেটাকে বলতে পারি উচ্চ রক্তচাপ। এবং উচ্চ রক্তচাপ মাপার যে যন্ত্র বা রক্তচাপ মাপার যে মেশিন, সেই মেশিনটার নাম হলো স্পিগমো ম্যানোমিটার। স্পিগমো ম্যানোমিটারের বানানটা পরীক্ষায় আসে, স্পিগমো ম্যানোমিটার বানানটা দেখে নিতে পারো। প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তির হৃদস্পন্দনের হার প্রতি মিনিটে প্রায় 75 বার, গড়ে 75 বার। একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের স্পন্দন চাপ কত? স্পন্দন চাপ বলতে সিস্টোলিক এবং ডায়াস্টোলিকের যে পার্থক্য তাকে বলছি আমরা পালস প্রেশার বা স্পন্দন চাপ। সুস্থ মানুষের ডায়াস্টোলিক চাপ কত? ডায়াস্টোলিক চাপ তাহলে 70 থেকে 90, অথবা গাজী আজমল স্যারের বইয়ে দিয়ে আছে 60 থেকে 89। এটা হলো ডায়াস্টোলিক চাপ সুস্থ বয়স্ক মানুষের। সিস্টোলিক, ডায়াস্টোলিক এবং নারী চাপের অনুপাত কত? তার অনুপাত হলো 3:2:1। হাতের কোন ধমনীতে পালস দেখা হয়? এই যে এরকম করে যে পালসটা দেখা হয়, এটা কোন ধমনী? এটা হলো রেডিয়াল ধমনী। করোনারি ধমনী রক্ত সংবহন করে কোথায়? আমরা অলরেডি বলেছি হৃৎপিণ্ডে যে রক্ত সংবহন করে তাকে বলা হয় করোনারি ধমনী। রক্তের গতিপথের ক্ষেত্রে কোনটি সঠিক? দেখো, ডান অলিন্দ থেকে ডান নিলয়, সেখান থেকে ফুসফুস, সেখান থেকে বাম নিলয়, তাই না? কোনটি হৃৎপিণ্ডের সংবহনতন্ত্রের অংশ নয়? তাহলে মায়োকার্ডিয়াম সংবহনের অংশ নয়, মানে হলো স্নায়ু উদ্দীপনা যে তৈরি হচ্ছে সেটা প্রবাহতে মায়োকার্ডিয়ামের কোনো ভূমিকা নাই। মানব শিরাতন্ত্রে কোনটি অনুপস্থিত? করোনারি শিরা। কোন ধরনের রক্ত সংবহনের মাধ্যমে পৈষ্ঠিকাংশ থেকে শোষিত রক্ত যকৃতে আসে? ওই যে হেপাটিক পোর্টাল যেটা। ওকে। ফুসফুসীয় ধমনী কি বহন করে? ফুসফুসীয় ধমনীর আর একটা নামই হলো পালমোনারি ধমনী। বাংলায় হলো ফুসফুসীয় ধমনী, ইংলিশে বলা হয় পালমোনারি ধমনী। পালমোনারি ধমনী, ঠিক আছে? কোন ক্রমটি সঠিক? পালমোনারি শিরা, বাম অ্যাট্রিয়াম, বাম ভেন্ট্রিকল, অ্যাওর্টা, ঠিক আছে? ডায়াফ্রামে রক্ত সরবরাহ করে কোন ধমনী?
ফ্রেনিক ধমনী ডায়াফ্রামে রক্ত সরবরাহ করে। সিস্টেমিক সংবহনের প্রবাহ গতিপথ। গতিপথ বুঝলেই তোমরা এগুলো পারবে। এটা ওই গতিপথ থেকে কোশ্চেন করা হয়েছে। স্যাফেনা পারভা শিরা কোন শিরায় উন্মুক্ত হয়? পপ্লিটিয়াল শিরায়। এটাও কোশ্চেন একটা প্রিভিয়াস ইয়ারের। কোনটি করোনারি হার্ট ডিজিজের অন্তর্ভুক্ত নয়? করোনারি হার্ট ডিজিজের অনেকগুলো নাম আছে, এর মধ্যে স্ট্রোক এটা করোনারি হার্ট ডিজিজের অন্তর্ভুক্ত না। বুকের ব্যথা, ঘাড়, চোয়াল, বাম বাহুতে ছড়িয়ে পড়া কেবল আমরা অ্যানজাইনা, এগুলো তোমরা জানো। অ্যাথারোমেটাস প্লাকের আধিক্যের কারণে কোনটি ঘটে? ধমনীপথ সংকীর্ণ হয়ে যায়। হৃদপেশিতে রক্ত সঞ্চালন হ্রাস পেলে বুকের মাঝখানে যে ব্যথা অনুভূত হয় তাকে বলা হয় করোনারি থ্রম্বোসিস। কোনটি লিপোপ্রোটিনকে ব্যাড কোলেস্টেরল বলা হয়? তোমরা জানো যে লিপোপ্রোটিন কি কি রয়েছে? এইচডিএল, এলডিএল, তাই না? এর মধ্যে এলডিএল যেটা সেটা খারাপ। হৃৎপিণ্ডে পেসমেকার বলা হয় কোনটিকে? সাইনোয়াট্রিয়াল নোডকে বলা হয় পেসমেকার। কৃত্রিম পেসমেকারের ব্যাটারি কি দিয়ে তৈরি? তোমরা জানো এটা লিথিয়ামের ব্যাটারি এবং প্রায় 10 বছর এটার আয়ুষ্কাল। হৃদযন্ত্রের রোগ নির্ণয় প্রাথমিক পরীক্ষা যেটা করা হয় সেটা হলো ইসিজি। সাইনোয়াট্রিয়ালের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? অলরেডি আলোচনা করেছি আমরা। পেসমেকার বলা হয় কোনটিকে? অলরেডি আলোচনা করা হয়েছে। প্রাকৃতিক পেসমেকার কোনটি? এটাও আলোচনা করা হয়েছে। কোনটিকে পেসমেকার বলে? এই সেম কোশ্চেন আমরা আলোচনা করেছি অলরেডি। কোন রোগের চিকিৎসায় অ্যাসপিরিন ব্যবহার করা হয়? অ্যাসপিরিনের কাজ কি? ওই যে রক্ত যে জমাট বেঁধে যায়, এই জমাট বাঁধা রক্তটাকে ভেঙে ফেলে। তাহলে কোন রোগের চিকিৎসা? তাহলে উত্তর হলো হৃদরোগ। ঠিক আছে? হার্টের কোন সমস্যার সময় থ্রম্বোলাইটিক থেরাপি দেওয়া হয়? ওই যে অ্যাসপিরিন বা ওই থ্রম্বোসিস যেগুলো আছে রক্ত জমাট বাঁধে সেগুলোকে গলানোতে সাহায্য করে হলো হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাকে হলে এইটা ইউজ করা হয়। হৃৎপিণ্ডে পেসমেকার বলে সাইনোয়াট্রিয়াল নোডকে। কোন ধরনের সার্জারি সূক্ষ্ম এবং সঠিক হয়? রোবোটিক্স যে সার্জারি সেটাই সূক্ষ্ম সার্জারি। এনজিওপ্লাস্টির প্রকারভেদ ৯ কোনটি? আর বাকিগুলো তো প্রকারভেদ তোমরা জানোই। এই ঠিক আছে? সো এটাই ছিল আজকের ক্লাসের অনুশীলনীর যে সলভিং ক্লাসটা। তো আশা করি এই সলভিং ক্লাসগুলো দেখে তোমরা উপকৃত হচ্ছ এবং তোমরা কোশ্চেন প্যাটার্ন বুঝতে পারছো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।